পাশেই যে বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডে নিশ্চিন্তে তিনি ঘুমাতেন এবং সর্বশেষ 4 আগস্ট রাতের বেলা শেষবারের মতো তিনি এখানে ঘুমিয়েছেন। এবং সবথেকে অবাক করার ব্যাপার হলো 5ই আগস্ট ছাত্র জনতা যখন এই রুমের মধ্যে ঢুকে পড়ে, প্রবেশ করে, ঠিক তখনকার চিত্র দেখতে পাচ্ছেন দেয়ালে রয়েছে, যে এই বিছানার উপরে উঠে এক প্রকার আনন্দ উল্লাস করছিলেন ছাত্র জনতা। এবং এই বিছানায় কত শত বছর রাত কাটিয়েছেন শেখ হাসিনা, সেটা কিন্তু আসলে নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ 17 বছর তিনি এই গণভবন, অর্থাৎ তার যে বাসভবন, সেখানে তিনি বসবাস করতেন এবং এই বিছানাটাতে তিনি কিন্তু ঘুমাতেন। দেখতে পাচ্ছেন কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছে, তবে মজার ব্যাপার হলো যে এই বিছানার মধ্যে তার যে কত শত স্মৃতি রয়েছে সেটি আসলে নতুন করে বলার কিছু নেই। এবং সেই সাথে তার রুমের মধ্যে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বিভিন্ন শিক্ষার্থীদেরকে যে সে নির্মমভাবে অত্যাচার করেছে, এই যে শিক্ষার্থীগুলো তাদেরকে যে নির্মমভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ঠিক সেই নির্যাতন অত্যাচারের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই আলিশান রুমের মধ্যে একটা সময় শেখ হাসিনা থাকলেও এখন সে আর নেই। তার এই বিছানাটি এখন যেহেতু নিদর্শন হিসেবে রাখা হয়েছে এবং সংরক্ষণ করে রাখা হয়েছে, ঠিক সেই লক্ষ্যে এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে। তবে এই বিছানার মধ্যেই 5ই আগস্ট সকালবেলা ছাত্র জনতা প্রবেশ করে এই রুমের মধ্যে, এই ভিআইপি রুমের মধ্যে, এবং এই বিছানার মধ্যে তারা তাদের আনন্দ উদযাপন করে। শেখ হাসিনার বেডরুমে, যে বেডরুমে বসে গুম খুনের পরিকল্পনা করা হতো, ব্যাংক দখলের পরিকল্পনা করা হতো, দেশের অর্থ লুটপাটের পরিকল্পনা করা হতো, যে এক্সক্লুসিভলি এখানে তো অন্য কারোর ঢোকার ছিল না, অনুমতি ছিল না, এই ঘরে ঢুকছে, এই অনুভূতিটাই অন্যরকম। এখান থেকে সারা বাংলাদেশকে ধ্বংস করার নীল নকশা এঁকেছিলেন এবং ধ্বংস করেছিলেন। প্রায় ধ্বংসের দ্বার প্রান্ত থেকে এখন আমরা উঠে আসছে। এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যখন আমার বেডরুমে থাকি, ফোনে কথা বলি বা কোনো করে, ওটার সাথে তুলনা করি আর কি। আসলে এখানে বসে কী করতেন উনি? আমরা যেরকম একটা রুমে বসে থাকলে বা একটা চিন্তা করি যে আসলে কি করা যায়, আমার ব্যবসা, আমাদের চাকরি, বা একজনকে আমি মারবো, একজনকে আমি খুন করব, তখন ওই বেডরুমে বসে কিন্তু এগুলা ফাইনালি প্ল্যান করা হয়। ঠিক উনিও এখানে বসে বসে এরকম করতেন। আমার চোখে ভাসতেছে উনিও চেয়ারে বসে কিছু একটা পরিকল্পনা করছেন। আজকে আমি বক্তব্য দিচ্ছি, কালকে হয়তো আমাকে এই ভিডিও দেখে আমাকেও যদি কোনোদিন আল্লাহ না করে এরকম দিন আসে, আমাকেও উনি ধরবে, সমস্যা নেই, ভয় পান। গত 17 বছর ভয় পানে না, ওরকম চিন্তা ছিল না, যে না, পজিটিভলি চিন্তা ছিল যে কোনো কারণে হয়তো ঢুকবো। কিন্তু এরকম ওনার ডিজাস্টারের পরে, ওনার বাড়ি ধ্বংস হওয়ার পরে ঢুকবো, এটা তো প্রথম দিন থেকেই স্বপ্ন ছিল যে ঢুকবো, একদিন দেখবো। অপেক্ষা করছিলাম এতদিন কবে জাদুঘর চালু হবে, কবে আমরা দেখবো। অবশ্যই যে কোনো সরকার আসবে, প্রত্যেকটা স্টেপ চিন্তা করতে হবে। শুধু সরকার প্রধান সব ভালো হলে হবে না, ওনার সাথে যারা আছেন ওনাদেরকেও ওনার সাথে সমাধান। যেমন তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি সুন্দরভাবে ওনার কর্ম পরিকল্পনা চালাচ্ছেন, কিন্তু ওনার তাহলে উনি যদি 100 কিলোমিটার বেগে চলেন, ওনার সহযোদ্ধারা মিনিমাম 80 কিলোমিটার স্পিডে চলতে হবে, না হয় দেশ আগে যাবে না। পাশাপাশি আমাদের সাধারণ জনগণেরও দায়িত্ব কর্তব্য আছে দেশের প্রতি। আমরা আইন মানব, আমরা নিয়ম মানব, এটাই তো হওয়ার কথা। কিন্তু সাধারণ মানুষ দেখেন নিয়ম কানুনের তোয়াক্কা করে না, কিন্তু আইন যখন কঠোর হবে তখন নিয়ম মানতে বাধ্য হবে।